আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যুর প্রতিশোধ পর্ব 3। তো চলেন শুরু করা যাক। রুবেল হাসানের মামলার রায় ঘোষণার পর আদালতের গেট দিয়ে যখন বের হলাম, বুকের ভেতর ঝড় বইছিল। মানুষের ভিড়, চোখের বিস্ময় আর শ্রদ্ধার দৃষ্টি সবকিছু আমাকে অন্যরকম শক্তি দিচ্ছিল। রহিমার পরিবারের লোকেরা আমার হাত ধরে কেঁদে ফেললো আর বলল, বাবা, তুমি না থাকলে রহিমার কেস কখনো বিচার পর্যন্ত পৌঁছাতো না। আজ যে সেখানে আছে, সেখান থেকে তোমাকে দোয়া দিচ্ছে। আমি মাথা নিচু করলাম, আমার চোখ ভিজে উঠল। মনে হলো রহিমা আর আমার মা একই সুতায় বাঁধা, অন্যের শিকারের নারী। মায়ের প্রতিচ্ছবি। কোর্ট ভবন থেকে বের হয়ে আমি আকাশের দিকে তাকালাম। ভেসে উঠল মায়ের মুখ, যেন ফিসফিস করে বলছেন আমার মা, সাজিদ, তুই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছিস, এবার আমাকে ভুলে যেওস না। আমার বুক কেঁপে উঠল। একদিন মায়ের মামলাটা আমি শুধু বুকের ভেতর জমা করে রেখেছিলাম, কারণ ভয় ছিল আমি পারবো তো, প্রমাণ পাবো তো। কিন্তু আজ আদালতের ভেতর দাঁড়িয়ে বুঝলাম, সত্য যতই গভীর মাটির নিচে চাপা থাকুক, সঠিক লড়াই দিলে একদিন সেটা বের হবেই। আমি সিদ্ধান্ত নিলাম, আজ থেকে শুধু অপরের জন্য লড়াই নয়, আমি লড়বো আমার মায়ের জন্য। এরপর বাসায় চলে গেলাম। রাতের অন্ধকারে শহরের বাতাস কিছুটা ঠান্ডা। আমি একা নিজের কক্ষের জানলা দিয়ে বাইরে তাকালাম। সবকিছু স্থির, কিন্তু আমার মন স্থির নয়। 20 বছর ধরে চেপে থাকা প্রশ্ন, মায়ের মৃত্যুর রহস্য, আমার ভেতর এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। আমি সবার আগে সমস্ত সিদ্ধান্ত নিলাম, আমি একা শুধু শহরে থাকলে হবে না, আমাকে গ্রামে ফিরতে হবে। আমাকে বাবার কাছ থেকে সত্য জানতে হবে। আমাকে সেই স্থানটি দেখতে হবে যেখানে আমার মা শেষ নিঃশ্বাস নিয়েছিল। গ্রামের রাস্তা, যেখানে প্রথম স্কুল ছুটি কাটিয়েছিল, সেখানে খেলাধুলা করেছি। সবকিছু চোখে ভেসে উঠলো। ছোটবেলায় স্মৃতিগুলো হঠাৎ জীবন্ত হয়ে উঠলো। সেই পথ, সেই মাঠ, সেই নদীর ধারে, সবকিছু যেন আমাকে ডাকছে। আমি নিজেই কাছেই বললাম, সাজিদ, তুমি একবার নিজের জীবনের সব রহস্য মুখোমুখি হতে পারবে। এখন সময় এসেছে। মায়ের হত্যাকারীকে দেখো, সব সত্য খুঁজে বের করো। পরের সকালে আমি ব্যাগ গুছালাম। নাগাদ 10টা। কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং মায়ের ছবি সবকিছু সঙ্গে নিয়ে গ্রামে রওনা হলাম। ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। প্রতিটি গ্রামীণ দৃশ্য আমাকে অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ট্রেনের শব্দ, রেলপোর্টের কম্পন, সবকিছু যেন বলছিল, সত্যের মুখোমুখি হও। আমি জানতাম, গ্রামে পৌঁছে আমার জীবন আর আগের মতো থাকবে না। গ্রামে পৌঁছালে আমাকে ন্যায়ের পথে হাঁটতে হবে এবং নিজের মায়ের হত্যাকারীর মুখোমুখি হতে হবে। রাস্তায় পা রাখার সঙ্গে সঙ্গে হৃদয়ের এক অদ্ভুত দৃঢ়তা। আমি ভয় পাইনি, শুধু মায়ের প্রতি ন্যায় চাই। এ ভয়ঙ্কর সত্য জানার পর আর কখনো কিছু আমাকে থামাতে পারবে না। বিকেলের আলো নেমে আসছে গ্রামে। পথগুলো শান্ত, গাছের শাখাগুলো হালকা বাতাসে দুলছে, যেন প্রকৃতির কোলে এক শান্তির ছায়া। কিন্তু আমার চোখে সেই শান্তি নেই। শহরের ব্যস্ততা, রাতের উত্তেজনা, রহস্যময় খোঁজ, সব মিলিয়ে আমার বুকের ভিতরটা আজ অস্থির। আমি ন্যায় বিচারের জন্য গ্রামে ফিরে এলাম। গ্রামটাও এখনো শান্ত, এখনো আগের মতো, কিন্তু আমার চোখে সেই শান্তি নেই। গ্রামে প্রবেশ করতেই আমি চাচা চাচির বাড়ির দিকে এগিয়ে গেলাম, যারা আমাকে ছোটবেলা থেকেই মানুষ করেছে, খুব আদর যত্ন করে বড় করেছে, যাদেরকে আমি ছোট থেকেই বাবা মা হিসেবে জানতাম। তারা মায়ের মৃত্যুর পর যন্ত্রণা ও অভাবের মধ্যে আমার যত্ন নিয়েছিল। চাচা প্রথমে চোখ বড় করে আমাকে দেখলেন। সাজিদ, তুমি বেঁচে আছো? তিনি ফিসফিস করে বললেন, যেন বিশ্বাসই করতে পারছি না আমি বেঁচে আছি। তিনি আবারও বললেন, কই ছিলে তুমি এতদিন? আর তুমি এই পোশাকে? কিন্তু এবার সেই চোখে শুধু অবারক্ত নয়, ভয় ও শ্রদ্ধার মিশ্রণ। চাচি যেন আমাকে দুধ, খাবার এবং ছোট ছোট কথা দিয়ে বড় করেছিলেন। হাত ধরে আমার দিকে তাকালেন, চোখে জল, মুখে অদ্ভুত দুলন্ত অনুভূতি, অভিভাবকের গর্ব আর হাহাকার একসাথে। তিনি বললেন, আমরা কল্পনা করতে পারিনি তুমি এমন বড় হয়ে লায়ার হয়ে ফিরবে। চাচা, যিনি সবসময় আমাকে কঠোর শিক্ষা দিয়ে বড় করেছেন, হালকা কাঁপতে থাকা কণ্ঠে বললেন, তুমি আজ যে পথে এসেছো, আইন হয়ে, সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করতে। আমরা ছোটবেলায় যা দেখেছি, যে শিশুটি খোলা আকাশের নিচে খেলতো, আজ সেই শিশু নিজের শক্তি ও জ্ঞান দিয়ে এগিয়ে এসেছে। চাচি চোখে হাত দিয়ে হালকা জল মুছলেন। আমরা তোমাকে লালন পালন করেছি। আমরা চেয়েছিলাম তুমি শান্তিপূর্ণ জীবন কাটাও, কিন্তু তুমি বেছে নিয়েছো কঠিন পথ। আমরা গর্বিত, কিন্তু আমাদের হৃদয় কাঁদছে, কারণ আমরা জানি এটি শুধু ক্যারিয়ার নয়, এটি তোমার মায়ের হত্যার প্রতিশোধের লড়াই। চাচার চোখে মিশ্র অনুভূতি, ভয়, গর্ব, উদ্বেগও। তিনি জানতেন আজ থেকে আমার জীবন আর আগের মতো শান্ত হবে না, কিন্তু একই সঙ্গে গর্ব যে আমি সত্যের পথে দাঁড়িয়েছি। চাচা চাচি দুইজন আমার দিকে তাকিয়ে নীরবভাবে হাত ধরে আমাকে আশীর্বাদ করলেন। তারা জানতেন যে শিশু ছোটবেলায় তাদের কোলে শান্তি খুঁজত, আজ সে নিজে ন্যায় প্রতিষ্ঠা করবে। এই দৃশ্য আমাকে আরো দৃঢ় করে তুললো। আমি জানতাম শুধু চাচা চাচি নয়, গ্রামের সবাইকে সত্য দেখাতে হবে। আমি লয়ার হয়ে ফিরে এসেছি, শুধু নিজের জন্য নয়, মায়ের ন্যায়ের জন্য। মায়ের মৃত্যুর আসল রহস্য সত্য বের করতেই
আর কেউ যদি দোষী থাকে তাকে মুখোমুখি করতেই, কেউ যদি আমার পরিবারের ক্ষতি করে তা আমি মেনে নেব না। আমার কণ্ঠের দৃঢ়তা তাদের চোখে জল এনে দিল। চাচি নিঃশব্দে মাথা নাড়লেন। চাচা অশ্রুজল চোখে ফিসফিস করে বললেন, তোর মা যদি আজ বেঁচে থাকতো তোর এই দৃঢ়তা দেখে গর্ব করতো। আমি গ্রামে ফেরার খবর দ্রুত ছড়িয়ে পড়লো। মানুষজন অবাক। শহরে বড় হওয়া সাজিদ এত বড় লয়ার, তারা সবাই আমাকে দেখছিল। আমি বুঝতে পেরেছিলাম আমার উপস্থিতি গ্রামে ঝড় তুলতে এসেছে। সন্ধ্যার দিকে আমি বের হলাম। গ্রামে পুরনো খোলার মাঠে পা রাখতেই মনে হলো সময় যেন আমাকে টেনে নিয়ে গেছে অতীতের ভেতরে। এই সেই মাঠ যেখানে এক সময় আমি বন্ধুদের সাথে দৌড়ঝাঁপ করতাম, লুকোচুরি খেলতাম, কখনো কাঁধে মাখামাখি হয়ে আনন্দ করতাম। আর সেই মাঠে দাঁড়িয়ে আছে রাকিব আর আফরিন, দুজনই নিস্তব্ধ, যেন ঝড়ের আগে নিস্তব্ধ আকাশ। আমার উপস্থিতি হঠাৎ করেই তাদের দৃষ্টি কেড়ে নিল। তারা দুজনেই চমকে উঠল, বিশেষ করে আফরিন। আমি ধীর পায়ে তার দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখেই আফরিনের ঠোঁট কেঁপে উঠল, কণ্ঠে অদ্ভুত দ্বিধা। তুই তুই ইফটিজিং করিসনি এটা বলতেই আসছিস তাই তো? তার চোখে ভয়, সিদ্ধান্ত, দ্বিধা আর অসুর মিশ্রণ। সেই দৃষ্টি দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু গলায় যেন কিছু আটকে গেল। ঠোঁট কাঁপলো, গলা শুকিয়ে গেল, আর এক মুহূর্ত বুক ফেটে কান্না বেরিয়ে এলো। আমি অঝরে কাঁদতে লাগলাম। আমি ফিসফিস করে বললাম, আমি সত্যি কিছু করিনি আফরিন, আমি নির্দোষ। তবু কেন আমাকে এমন কলঙ্কে ডুবিয়ে দেওয়া হলো? আফরিন নির্বাক হয়ে আমার কান্না দেখছিল। সেও কিছু বলতে পারছিল না। ঠিক তখনই আমার পাশে নীরব দাঁড়িয়ে থাকা রাকিব হঠাৎ যেন ভেঙে পড়ল। আমার শৈশবের বন্ধু, যে সবসময় আমার পাশে থেকেছে, আজ তার মুখে ভিন্ন রূপের ছাপ। তার চোখে অপরাধ বোধের গভীর ছায়া। সে কাপা গলায় বলল, থাক সাজিদ, আর কিছু বলিস না। আমি আর পারছি না। আজ আমি সব সত্য বলে দেব। এতদিন যে সত্য লুকিয়ে রেখেছিলাম সেটা আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তার কথা শুনে আমি আর আফরিন দুজনেই থমকে গেলাম। মাঠের বাতাস হঠাৎ যেন গভীর হয়ে গেল। রাকিব গম্ভীর শ্বাস নিল, তারপর স্বীকার করে ফেললো, এই সব কিছু আমি করেছি। আফরিনকে আমি ইফটিজিং করেছি, কারণ আমি তাকে খুব ভালোবাসি। আমি চাইনি সে তোকে ভালোবাসুক, তাই তোকে দোষী বানিয়েছি। সব মিথ্যা অভিযোগ আমি সাজিয়েছি তোকে তাড়ানোর জন্য। তার স্বীকারোক্তি শুনে আমার শরীরের রক্ত যেন জমে গেল। গ্রামের বাতাসও যেন স্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক থেমে গেছে মনে হলো। গ্রামের চারপাশে নেমে এলেও এক অদ্ভুত নীরবতা। আফরিনের ঠোঁট শুকিয়ে গেল। তার চোখে একদিকে স্বস্তি যে আমি দোষী নই, অন্যদিকে তীব্র হতাশা যে রাকিব তাকে ব্যবহার করেছে নিজের ভালোবাসার নামে। আমার বুকটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। এক মুহূর্তে মনে হলো আমার সব সুখ, ভালোবাসা, স্বপ্ন সব রাকিবের ঐশ্বর্যের আগুনে ছাই হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে গ্রামের মুরব্বীরা খবর পেয়ে মাঠে ছুটে এলেন। সবাই ভিড় করলো। শোনার পর হতবাক হয়ে গেল। একজন মুরব্বী দাঁড়িয়ে বললেন, একটা ছেলের কারণে আরেকজন সমাজে হেয়া হলো, তার সম্মান নষ্ট হলো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা শুধু সাজিদের নয়, পুরো সমাজের অপমান। তাদের কণ্ঠে ছিল রাগ, ঘৃণা, হতাশা। মুরব্বীরা কঠোর শাস্তি দিল রাকিবকে, কারণ তার চোখে তার প্রতি সামান্য দেওয়া ছিল না। কিন্তু রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলল, আমি চেয়েছিলাম আফরিন আর আমার দিকে তাকাক, কিন্তু আমি ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি। তার কণ্ঠে অনুতাপ ছিল, কিন্তু তাতে আমার ক্ষত সারানো সম্ভব হলো না। আমি ঠান্ডা গলায় বললাম, আমার তখনই সন্দেহ হয়েছিল এটা তো ষড়যন্ত্র। না রাকিব, এটা ভুল না। তুই পাপ করেছিস, মিথ্যা দিয়ে একটা মানুষের জীবন নষ্ট করার চেষ্টা করেছিস, আমার পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস। এই দাগ হয়তো কোনোদিন উঠবে না। আমার কণ্ঠে শীতলতা, কিন্তু সেই শীতলতার ভেতরে লুকিয়েছিল প্রচণ্ড আঘাত আর অপমান। আমার প্রতিটি শব্দ যেন আগুনের মতো রাকিবের হৃদয়কে দগ্ধ করে দিচ্ছিল। রাকিবের মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে বারবার ক্ষমা চাইতে লাগলো, কিন্তু আমি আর কোনো করুণা দেখালাম না। শেষ পর্যন্ত সে ভাঙা মন নিয়ে চলে গেল। মাঠে দাঁড়িয়ে রইলাম আমি আর আফরিন। আকাশে তখন কিছুটা অন্ধকার নেমে এসেছে, যেন সেই অন্ধকার আমার জীবনে যন্ত্রটাকে ঢেকে রেখেছে। কিন্তু এক জিনিস পরিষ্কার হলো, সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই। আর মাথার উপর দাঁড়ানো কোনো সম্পর্কই কোনো স্থায়ী হয় না। আফরিন কিছুক্ষণ নীরব থাকলো। মাঠের এক পাশে কেবল ঝিঝি পোকার শব্দ। হঠাৎ সে আমার দিকে তাকালো, চোখে জমে থাকা অশ্রু গড়িয়ে বলল গালে। আফরিন বলল, তুই আজ সত্যি অন্যরকম হয়ে গেছিস। তুই এখন আর আগের সেই ছেলেটা নেই। তুই এখন একজন লয়ার। সত্য মিথ্যা আলাদা করার ক্ষমতা তোদের মতো মানুষের হতেই থাকে। তুই গর্ব করার মতো এক জায়গায় দাঁড়িয়ে গেছিস। তারপর কাপা ওঠে কণ্ঠে বলল, আমি তোর প্রতি অন্যায় করেছি, মিথ্যার ওপর ভর দিয়ে তোকে ভুল বুঝেছি। আজ বুঝলাম তুই সত্যি নির্দোষ ছিলি। আমার কারণে তোকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। আমাকে মাফ করে দিস। আমি নীরব হয়ে তার কথা শুনে গেলাম। চোখের সামনে অন্ধকার নেমে এসেছে, কিন্তু ভেতরে যেন এক টুকরো আলো জ্বলে উঠলো। কিন্তু আমি একেবারেই নিস্তব্ধ। সে আস্তে করে ডাকলো, সাজিদ। আমি ঘুরে তাকালাম, কিন্তু আগের সেই কোমল দৃষ্টি আমার চোখে আর নেই। চোখ দুটো যেন অগ্নিশিখা। আফরিন ভাঙা গলায় বলল, তুই
তুমি আমার উপর রাগ করেছো আমি জানি, কিন্তু আমি তো শুধু যা শুনেছি তাই বিশ্বাস করেছি। আমি তিক্ত হেসে বললাম, আফরিন সোনা, কোথায় মানুষের চরিত্র বিচার করার আগে কখনো মনে হয়নি একবার সরাসরি জিজ্ঞাসা করবি? চোখ নামিয়ে ফিসফিস করে সে বলল, আমি ভয় পেয়েছিলাম। আমি দৃঢ় কণ্ঠে উত্তর দিলাম, ভয়? কিসের ভয়? ভয় তো মানুষকে সতর্ক করে, কিন্তু তোকে তো অন্ধ করে দিয়েছে। আফরিন চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। গ্রামের মাঠ নিস্তব্ধ, চারপাশে কেবল পাখিদের ডাক শোনা যাচ্ছে। আমি আবার বললাম, যা হয়েছে সেটা শুধু আমার না, আমার পরিবারের সম্মানকেও আঘাত করেছে। আমার মা, আমার ছোট বোন, সবাই আমাকে নিয়ে কষ্ট পেয়েছে। তুই ভাবছিস আমি এসব ভুলে যেতে পারবো? আফরিন কেঁদে উঠল, আমি ক্ষমা চাই। আমি চাই আমরা আবার আগের মতো হয়ে যাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না। তার কথায় আমার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু আমি মাথা নাড়ালাম, না আফরিন, আগের মতো আর হবে না। কিছু ক্ষত থাকে যা কখনো শুকায় না। তুই হয়তো বুঝবি না, কিন্তু আমার ভেতরের বিশ্বাস ভেঙে গেছে। আফরিন ভাঙা কণ্ঠে বলল, মানে তুমি আমাকে আর তোমার জীবনে জায়গা দিবে না? আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ রইলাম, তারপর বললাম, দূরে থাকাই ভালো। তোর কারণে আমি অনেক কিছু হারিয়েছি। এই হারানো জিনিসগুলো আর ফিরে আসবে না। আফরিন স্তব্ধ দাঁড়িয়ে রইল, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি ধীরে ধীরে পেছন ঘুরে হাঁটতে লাগলাম। দূর আকাশে সূর্য ডুবে যাচ্ছে, মাঠের হাওয়া ঠান্ডা, কিন্তু আফরিনের বুকের ভেতরটা জ্বলছে অপরাধ বোধে। সে কাবা ঠোঁটে ফিসফিস করে বলল, সত্য জানার পরও আমি তোমাকে হারালাম। আমি তাকে আর কোনো জবাব দিলাম না। আফরিন বুঝতে পারলো দূরে মিলিয়ে যাওয়া আমার অবয়ব যেন তাকে একটা কথাই বলছিল, বিশ্বাস একবার ভাঙলে ভালোবাসাও আর হয় না। আফরিনের অশ্রু ভেজা দৃষ্টি ঝাপসা হয়ে গেল অন্ধকার মাঠের ভেতর। আমি তখনও হেঁটে যাচ্ছিলাম, পেছনে তাকাইনি একবারও। মনে হচ্ছিল আমার জীবনের সব সম্পর্কের মতো এই পথটাও শেষ হয়ে গেল, কিন্তু আমি জানতাম না এই শেষই নতুন শুরুর দ্বার খুলে দেবে। গ্রামে ফেরার পর প্রতিটি রাত ছিল অদ্ভুত ভারী। জানলার বাইরে কেবল ঝিঝি পোকার ডাক, আর ভেতরে বুকের ভেতর এক অস্থিরতা। আমি চোখ বন্ধ করলেও ঘুম আসছিল না। হঠাৎ করেই মনে হলো মায়ের শেষ মুহূর্তগুলো আমার সামনে ভেসে উঠছে। সেই রহস্যময় রাত, সেই বাড়ি যেখানে মা হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। আমি নিজেকে বললাম, না আর দেরি নয়, সত্যকে এবার উন্মোচন করতেই হবে। গভীর রাতে গ্রামের একজন বৃদ্ধ দরজা কড়া নাড়ালেন। আমি দরজা খুলতেই তিনি নিঃশ্বাস নিতে নিতে বললেন, বাবা সাজিদ, তোমার মায়ের মৃত্যুর রাতে আমি কিছু দেখেছিলাম, কিন্তু এত বছর কাউকে বলিনি। এখন মনে হচ্ছে সময় এসে গেছে। তার চোখে ছিল ভয় আর কাঁপা কাঁপা হলো। আমি হতভম্ব হয়ে তাকে রইলাম। কি এমন গোপন সত্য লুকিয়ে রেখেছিলেন তিনি এতদিন? বৃদ্ধ কাঁপা গলায় শুধু একটা বাক্য বললেন, সেদিন রাতের ঘটনাটা তোমার বাবার সাথে নয়, অন্য কারোর সাথে জড়িত। আর সে মানুষ এখনো গ্রামেই আছে। আমার বুক ধক করে উঠল। এতদিন সবাই বাবাকেই সন্দেহ করেছে। আমি ভেবেছিলাম বাবার কাছ থেকেই সত্যটা জানতে হবে, কিন্তু বৃদ্ধের এ কথাই আমার রক্ত হিমশীতল হয়ে গেল। যদি আসল খনি বাবা না হন, তাহলে কে? আর কেন এই বৃদ্ধ এতদিন নীরব ছিলেন? ঠিক সেই মুহূর্তে বাইরে কুকুরের অদ্ভুত ঘেঘু শব্দ শোনা গেল। বৃদ্ধ আতঙ্কিত চোখে দরজার দিকে তাকালেন। মনে হলো কেউ আমাদের কথোপকথন শুনছিল। আমি দরজার বাইরে বের হতেই ছায়ার মতো এক অবয়ব অন্ধকারে মিলিয়ে গেল। আমার মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কে সেই মানুষ? কেন এখনো গ্রামের ভেতরে ঘাপটি মেরে আছে? আর আমার মায়ের মৃত্যুর সাথে তার সম্পর্কের আসল কি? আমি জানি এই রহস্যের উত্তর খুঁজে বের করতেই হবে। হয়তো এর জন্য আমাকে শুধু সত্যর মুখোমুখি হতে হবে না, বরং পরিবার, আত্মীয় স্বজন, এমনকি যাদের উপর আমি ভরসা করি তাদেরকেও সন্দেহ করতে হবে। রাতটা তখন আরো অন্ধকার হয়ে এলো। বাতাসের শব্দ যেন কান ফাটানো শীষের মতো বাজছিল। আমি জানতাম সামনের পথ ভয়ঙ্কর, কিন্তু এক জিনিস পরিষ্কার, আমি আর পিছু হাঁটবো না। কারণ আমার লড়াইটা এখন শুধু একজন আইনজীবীর নয়, এটা এক ছেলের লড়াই যে নিজের মায়ের জন্য ন্যায় চাইছে। কিন্তু অজানা সেই ছায়ামূর্তিকে, বৃদ্ধ কেন এতদিন চুপ ছিলেন? আর শত্রু প্রকাশ হলো আমার পরিবার কি ভেঙে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে গ্রামের অন্ধকার ইতিহাসে। সেই ইতিহাসে এখন ধীরে ধীরে আমার সামনে খুলে যাবে। তারপর